আজকের বড় খবর, কলকাতা হাইকোর্টের জাস্টিস সেনের বিষয়ে আগামীকাল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ বসতে চলেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, জাস্ট কিছুক্ষণ আগে সেই খবরটা সামনে এসছে যে জাস্টিস সেনকে নিয়ে যেসব বিষয় চলছে কলকাতা হাইকোর্টে, তার বিষয়ে যেসব খবর সামনে এসছে বা যেসব তথ্য সামনে এসছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টও উদ্বিগ্ন। সেই জন্য আগামীকাল ছুটির দিনেও 5 বিচারপতির বেঞ্চ বসতে চলেছে। ফলে দর্শক, আগামীকাল হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। তবে দর্শক, কি হয় না হয় সে তো আমরা আগামীকাল বুঝবো। তবে এটুকু পরিষ্কার যে জাস্টিস গাঙ্গুলির জন্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টও কার্যত হিলে গেছে, নড়ে গেছে। এটা কিন্তু একেবারে পরিষ্কার দর্শক। এখন দেখি আগামীকাল কি হয়। তবে দর্শক, আমি কিন্তু আজকে আরো একটা নতুন তথ্য আপনাদেরকে দেব, যেটা আপনারা এখনো হয়তো পাননি বা শোনেননি। যেটা জাস্টিস গাঙ্গুলি তার যে অর্ডার কপি সেখানেই কিন্তু একেবারে উল্লেখ করেছেন। আমি একেবারে অর্ডার কপিটা দেখিয়ে সেই তথ্যটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে অর্ডার কপি দর্শক। এই অর্ডার কপির প্রথম দিকে ওইসব কথাই লেখা রয়েছে যেগুলো আপনারা শুনে আসছেন বিশেষ করে গতকাল থেকে, যে মানে মৌখিকভাবে স্টে, মানে ওই যে অর্ডার, মানে বিরোধী অর্ডার দেখতে পাওয়া যায়নি, কোনো নথিপত্র সামনে নেই, স্টে বলে দেওয়া হচ্ছে, সিবিআই কে তদন্তে এগোতে বারণ করা হচ্ছে, সেসব কি করে হয়? আর মানে সেসব কথা আর কি, যেগুলো আপনারা শুনে আসছেন। আমি তাও অর্ডার কপিটা আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি, আপনারা পড়ে পড়ে দেখতে পারেন। যেটা আর কি মূল কথা যেটা বলে আসছেন, যে মৌখিকভাবে এইভাবে যে অর্ডারটা দেওয়া হচ্ছে, যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস গাঙ্গুলি সিবিআই কে যে ডিরেকশন দিয়েছেন ওই কোটাতে মেডিকেলে ভর্তির বিষয়ে জাল নথিপত্র দেখিয়ে ভর্তি করা হয়েছে বলে যে অভিযোগটা এসেছিল, সেই বিষয়ে তদন্ত করার, কিন্তু সেটার উপরে স্টে কিভাবে দেওয়া হয় মৌখিকভাবে এবং মেমোরান্ডাম অফ অ্যাপিল ছাড়াই, এবং ওই যে অর্ডার, ইম্পাঞ্চ অর্ডার যেটা, এইসব ছাড়াই কি করে এইসব হয় বলে যে প্রশ্ন তুলেছেন জাস্টিস গাঙ্গুলি, সেগুলোও মানে দেখতে পাচ্ছি একেবারে প্রথম দিকে লেখা রয়েছে। এবং যেহেতু অ্যাডভোকেট জেনারেল তিনি অর্ডার কপি ওইভাবে দেখাতে পারেননি, জাস্টিস গাঙ্গুলি যে অর্ডারটা করেছিলেন সিবিআই এনকোয়ারির, সেই জন্য তিনি সিবিআই কে বলেছিলেন যে আপনারা এফআইআর করে আপনারা কিন্তু তদন্ত চালিয়ে যান। এবং তারপরের দিনই যেটা হলো, এই জাস্টিস সেনের বেঞ্চ তারা একেবারে অর্ডার কপি দিয়ে দিল যে সিবিআই যে এফআইআর করেছে, যে এফআইআর কে সামনে রেখে মানে তদন্ত করতে চাইছে, সেটা খারিজ, এবং যেসব নথিপত্র কোর্ট থেকে তুলেছে সেগুলোও ফেরত করতে হবে। এটা যখন আবার জানলেন জাস্টিস গাঙ্গুলি, তারপর তিনি আর নিজেকে মানে স্থির রাখতে পারলেন না। তিনি একেবারে জাস্টিস সেনের বিষয়ে নানান সব একেবারে তথ্য ফাঁস করে দিলেন। মানে উনি জানতেন, সেগুলো কার্যত মানে মনের মধ্যে রেখেছিলেন, প্রকাশ্যে আনছিলেন না। কিন্তু যখন উনি জানলেন যে এবার সত্যিকারের একেবারে অর্ডার পাস করা হয়েছে, আমি যে সিবিআই এনকোয়ারির কথা বলেছি মেডিকেল কোটাতে অ্যাডমিশনের ক্ষেত্রে, তখন একেবারে জাস্টিস গাঙ্গুলি ভরা এজলাসে পরিষ্কার বলে দিলেন যে জাস্টিস সেন কি করেছেন, জাস্টিস সিনহাকে চেম্বারে ডেকে কি সব ডিরেকশন দিয়েছেন বলে তিনি কিন্তু একেবারে ভরা এজলাসে বলে দেন। এবং দর্শক দেখুন, সেই যে কথাগুলো শুনে এসছেন, আমি গতকালকে বলেছি, সেইগুলো পয়েন্ট করে করে এখানেও কিন্তু অর্ডার কপিতে লিখেছেন উনি। যেমন এই যে অভিষেক ব্যানার্জিকে বিরক্ত করা চলবে না, উনি একজন পলিটিক্যাল, মানে ওনার একটা পলিটিক্যাল ভবিষ্যৎ রয়েছে বা একটা পলিটিক্যাল ফিগার। তারপরে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, তারপরে অভিষেক রিলেটেড যে কেস সেগুলো ডিসমিস করতে হবে। যে কথাগুলো উনি বলেছিলেন, যে জাস্টিস সিনহাকে চেম্বারে ডেকে এই কথাগুলো বলেছিলেন, যেগুলো একেবারেই একজন পলিটিক্যাল লিডারের মতো কথা, সেটা কখনো কাম্য নয়। তিনি তিনি কোনো একজনের ফেভারে কাজ করতে চাইছেন এইসব বলে যে কথাগুলো উনি বলেছিলেন ভরা এজলাসে, সেই কথা শুধু বলা নয়, শুধু অবজারভেশন নয়, একেবারে অর্ডার কপিতেও তিনি কিন্তু লিখেছিলেন। এবং এই কথাও লিখেছিলেন যে জাস্টিস সিনহা তাকে জানিয়েছিলেন ফোনের মাধ্যমে যে ওই ছুটির আগে, ভ্যাকেশন যেটা বড়দিনের ছুটির আগে এসব হয়েছিল। এবং তারপরে তিনি এটাও জেনেছিলেন যে এটা প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তাকে জানানো হয়েছিল, এবং প্রধান বিচারপতি তিনি আবার সুপ্রিম কোর্টকেও
জানিয়েছেন, এটাও নাকি তিনি জানতে পেরেছেন। বলে টলে এইসব কথা একেবারে অর্ডার কপিতেও পরিষ্কার উনি লিখেছেন এবং জাস্টিস সেনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু দর্শক, আমি যেটা নতুন বলে আপনাদেরকে দেখাতে চাইছি, সেটা খুবই চাঞ্চল্যকর বলে মনে হয়েছে। সেটা হচ্ছে দর্শক এই অংশটা এখানে পরিষ্কার যেটা বলা হচ্ছে জাস্টিস সেনের ক্ষেত্রে, যে আন্ডার অ্যান অর্ডার অফ ট্রান্সফার ফর লাস্ট মোর দ্যান 2 years সুপ্রিম কোর্টের যে কলিজিয়াম হয় রেকমেন্ডেশন, সেটা 16 সেপ্টেম্বর 2021 ফ্রম দিস কোর্ট টু উড়িষ্যা হাইকোর্টে, মানে যে ট্রান্সফার যে বদলি, সেটা মানে কেন যে কার্যকরী হয়নি, অন্যান্য যারা মানে বিচারপতি জাস্টিস তাদের ক্ষেত্রে এইরকম মানে কলিজিয়াম রেকমেন্ডেশন হলে তাদেরকে বদলি হয়ে যেতে হয় সেই কোর্টে, যে কোর্টে যাওয়ার কথা বলা হয়। সেখানে 2021-এর 16 সেপ্টেম্বর যেখানে এই কলিজিয়াম হয়েছিল বদলি হওয়ার জন্য উড়িষ্যা হাইকোর্টে, সেখানে যে কেন হয়নি, পেছনে কারা সেই সব নিয়েও কিন্তু অর্ডার কপিতে পরিষ্কার লিখে দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি। এটা কিন্তু দর্শক একেবারে নতুন তথ্য আমাদের কাছে, সেটা আপনারা পরিষ্কার দেখছেন। তার মানে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন দর্শক, যে তার মানে জাস্টিস সেন কত বড় খেলোয়াড়। কথাটা শুনতে খারাপ, জাস্টিস সম্পর্কে এইভাবে বলা যায় না, কিন্তু তবুও বলছি। সত্যিই তো উনি যেভাবে প্রশ্ন তুলেছেন যে পেছনে কারা, 2 বছর আগে যেখানে ট্রান্সফারের অর্ডারের একটা ব্যাপার হয়ে আছে, সেটা আজ পর্যন্ত কার্যকরী হয়নি, কেন হয়নি, পেছনে কারা, সেই প্রশ্ন তুলেছেন। এবং সেই সঙ্গে আরো প্রশ্ন তুলেছেন, যেগুলো আমি বলছিলাম, যে এই যে মানে অ্যাপিলের যে মেমোরান্ডাম সেই সব ছাড়াই, এবং একেবারে এবং আরো কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই দেখবেন, অর্ডার কপিটা দেখবেন, যে অর্ডার হয়েছে সেই বিষয়ে এমন কোনো মানে যে অর্ডার উনি করেছেন আর কি, এমন কোনো ব্যাপার নয় যে আর্জেন্সি মানে জরুরি ভিত্তিক তার শুনানি করতে হবে, এটা নয় যে একেবারে আকাশ ভেঙে পড়বে মাথাতে, এরকম নয়। তা সত্ত্বেও কিন্তু এই সব করা হচ্ছে যেন কোনো একটা, এবং যে কাজটা করা হয়েছে চেম্বারে ডেকে, এটা কিন্তু যে মানে বিরুদ্ধে বলা যায়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে, সেই কথাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং উনি যেন কোনো একটা কারো পলিটিক্যাল ইন্টারেস্টে এই কাজগুলো করছেন, আর যেভাবে এই মেমোরেন্ডাম আর ওই অর্ডার এইসব ছাড়া যেভাবে উনি যা করছেন, তা যদি অন্য কোনো অ্যাডভোকেট যদি এই ধরনের কোনো বিষয় নিয়ে যান, সেই ক্ষেত্রে কি তিনি এইভাবে এতটা উদ্যোগ নিয়ে দেখবেন তো, এতটা উদ্যোগ নিয়ে তিনি মানে এইভাবে স্টে দেবেন তো, বা শুনবেন তো, এতটা জরুরি ভিত্তিক? ফলে এই সব নিয়েও দর্শক উনি কিন্তু বলেছেন। এবং তারপরে যে পার্ট, সেই পার্টে যে মেডিকেল যে কোটাতে ভর্তিতে প্রবলেম নিয়ে যে এনকোয়ারি, সিবিআই এনকোয়ারি, সেই সব নিয়েও এখানে উল্লেখ রয়েছে সেকেন্ড পার্টে। আমি দর্শক আস্তে আস্তে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, যারা এই সব নিয়ে ডিটেলস পড়তে চান, তারা আস্তে আস্তে এটাকে স্লো মোশনে নিয়ে আপনারা পড়তে পারবেন কি আছে অর্ডার কপিতে। তবে এটুকু বলতে পারি দর্শক, জাস্টিস গাঙ্গুলি যে অর্ডারটা করেছেন, এইরকম বিস্ফোরক অর্ডার একটা সিঙ্গেল বেঞ্চ, একটা ডিভিশন বেঞ্চ সম্পর্কে যেভাবে বিস্ফোরক অর্ডারটা উনি লিখেছেন, এটা একেবারে বলা যায় মানে অভাবনীয়। মানে ভাবতে পারা যায় না যে একজন সিঙ্গেল বেঞ্চের জাস্টিস, একজন ডিভিশন বেঞ্চের জাস্টিস সম্পর্কে যেভাবে বিস্ফোরক তথ্য তার অর্ডার কপিতে, তার লেখনীতে তিনি প্রকাশ করছেন, এটা কিন্তু বুকের পাটা থাকতে হবে, বুকের পাটা থাকতে হবে। তবে উনি যে কথাগুলো বলেছেন, নিশ্চয়ই তথ্য রয়েছে, মানে সত্য বিষয়টা রয়েছে, সেই জন্যই এতটা জোর করে কথাটা বলেছেন। এখন দর্শক দেখার যে স্বতঃপ্রণোদিত মামলা যেটা সুপ্রিম কোর্ট করেছে, এই যে অভিযোগটা এসছে, তারপরে আগামীকাল যে 5 বিচারপতির যে বেঞ্চ সুপ্রিম কোর্টের যেটা বসতে চলেছে, সেই মানে সেটা এখন কি হয়, কি নির্দেশ দেওয়া হয়, কি ব্যবস্থা নেওয়া হয়, দর্শক দেখতে হবে। এবং অনেকেই বলছেন, আমি দেখছি আপনারা অনেকেই বলছেন যে উনি যে কাজটা করেছেন, যেটা নিয়ে সত্য বলে বলা হচ্ছে, আমি আবারও বলছি, যেহেতু অভিযোগটা করেছেন একজন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, সুতরাং একজন বিচারপতি যখন অভিযোগ করছেন, তিনি যে অসত্য বলবেন, সেটা অন্তত আমি তো এটুকু বলতে পারি, বাংলার কোনো মানুষই কিন্তু সেটা বিশ্বাস করবেন না যে জাস্টিস গাঙ্গুলি মিথ্যা কথা বলছেন। জাস্টিস গাঙ্গুলির ইমেজ এমন তৈরি হয়েছে বাংলার মানুষের মনে, তিনি যে এই যে তার যে এফআইআর খারিজ করা ছিল, সেটার একটা রিপোর্ট আমি কালকে দেখাচ্ছি, তো এটা বিশ্বাস করবেন না। ফলে এটা একেবারে একটা বলবো যে মানে সত্যি খুব চাঞ্চল্যকর তথ্য। এবং তিনি যেভাবে দিয়েছেন, অনেকে বলছিলাম, যে কথাটা বলতে বলতে রয়ে গেলাম, যে অনেকে বলছেন যে কাজ করেছেন জাস্টিস সেন, যেটা বলা হচ্ছে, তাতে করে আর যাই হোক এই পেশাতে ওনার আর থাকা উচিত নয়।
ওনার নিজেরই ছেড়ে দেওয়া উচিত। এখন ইমপিচমেন্ট করে বের করা হবে নাকি সেটা অন্য বিষয়, কিন্তু ওনার নিজেরই কিন্তু এই পেশা থেকে সরে যাওয়া উচিত, এই পেশা থেকে নিজেরই কিন্তু সরে যাওয়া উচিত, এটা কিন্তু অনেকে বলছেন। আর একটা দর্শক, আমি আমি একটা খবর দেখছি, কিছু কিছু মানে পোর্টালের কোথায় একটা দেখলাম, বলা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস সিনহা জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকেও নাকি যেসব মামলা চলছিল, যে মামলাগুলো অভিষেক ব্যানার্জিরা সরানোর চেষ্টা করছিলেন তাদের মামলাগুলো, সেগুলো নাকি সরিয়ে নিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এটা কেউ কেউ কিন্তু খবর করছেন, কিন্তু দর্শক আমি যেহেতু সত্যটা এখনো যাচাই করে উঠতে পারিনি, আমি সেই জন্য এটা নিয়ে কিছু বলছি না। কারণ সবাই এই খবরটা করছে তা কিন্তু নয়, কিন্তু কেউ কেউ করছে। এখন এই খবর খাওয়ানো হচ্ছে, এই খবর অন্য অ্যাঙ্গেল থেকে খাওয়ানো হচ্ছে, মানে ওই জাস্টিস সেন জাস্টিস গাঙ্গুলি সব সমান বলে দিয়ে একটা ব্যালেন্স করে দিয়ে খাওয়ানোর চেষ্টা হচ্ছে, যেহেতু ধরা পড়ে যাচ্ছেন না তারা যে কিভাবে ম্যানেজ করা হচ্ছিল। তো এটা কি খাওয়ানো হচ্ছে না এর সত্য রয়েছে, সেটা আমরা পরে বুঝবো, কোর্ট খুললেই বুঝবো, ছুটি পর্ব মিটলেই। কিন্তু এইরকম কোনো নিশ্চয়তা পাচ্ছি না। অনেকে বলছেন যে এই খবর খাওয়ানো হচ্ছে, এর কোনো সত্যতা নেই। আমাকে আপনারা অনেকে জানতে চেয়েছেন, আমি সেজন্যই বললাম আমি নিশ্চিত হলে আবারও কিন্তু আমি সেটা নিয়ে প্রোগ্রামটা করব। কিন্তু এখন যে খবর সামনে এসছে দর্শক, যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণীতভাবে একেবারে মানে প্রধান বিচারপতির নেতৃত্বে মানে বসতে চলেছে, নজিরবিহীন, এটাও কিন্তু নজিরবিহীন যে একজন বিচারপতির একটা ইস্যুতে সুপ্রিম কোর্ট ছুটির দিনে এরকম একটা বিগ বেঞ্চ, 5 বিচারপতির বেঞ্চ, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন, সেই বেঞ্চ বসতে চলেছে। সেই বেঞ্চের কি অর্ডার হয় দর্শক, কি সিদ্ধান্ত হয় সেটা আমরা পরে বুঝবো। তবে এটুকু বোঝা গেল পরিষ্কার দর্শক, জাস্টিস গাঙ্গুলি কার্যত নাড়িয়ে দিয়েছেন, এবং জাস্টিস গাঙ্গুলির অভিযোগের যে ভিত্তি রয়েছে কোথাও, সেটা হয়তো সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তার মানে সত্যিই এই রাজ্যের কলকাতা হাইকোর্টকে, এই রাজ্যের এরকম এক হাইকোর্টকে কিভাবে প্রভাব খাটানো হয়, একটা অংশ বা শাসক শিবিরের তারা যে কিভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আগামীকাল আরো পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্টের অর্ডারটা সামনে এলে। সুতরাং দর্শক, আমাদেরকে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে কোথায় আমরা রয়েছি। শাসকের তো মানে আইন মেনে তো চলার তো কোনো আমরা দেখছি না। এখানে তো আইনের শাসনে শাসকের আইন রয়েছে, আইনের বিচার যেখানে হবে, তার মধ্যে সব থেকে উচ্চ যেটা একটা রাজ্যের পক্ষে কলকাতা হাইকোর্ট, যদি সেখানেও প্রভাব খাটানো হয়, যদি সেখানেও শাসকের আইন চলে, আইনের শাসন না চলে, তাহলে দর্শক এর থেকে দুঃখের দুর্ভাগ্যের আর কিছুই নেই। এখন দেখা যাক দর্শক, এই জাস্টিসের বিরুদ্ধে আগামীকাল কি সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।